প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রায়হান রশিদ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোন একটি জেলা থেকে। তিনি তার এলাকার নাম শেয়ার করতে চাইছেন না, তো সেটা সঙ্গত কারণে শেয়ার করতে চাইছেন না, তো আমিও শেয়ার করব না সেটা। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রচার করি। তো রায়হানের ঘটনায় আমি চলে যাচ্ছি। 90-এর দশকের ঘটনা, রায়হানের মামা সুজনের সাথে ঘটনাটি ঘটেছিল। তো চলে যাচ্ছি ঘটনায়। রায়হানদের বাসা সেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোনো একটি জেলার কোনো একটি মফস্বল অঞ্চলে, মানে পুরো গ্রাম না, এমন একটা জায়গায় রায়হানদের বাসা। তো রায়হান তখন ছিল খুব ছোট, যখন তার মামার সাথে এই ঘটনাটা ঘটে তখন খুব ছোট ছিল। তো তার মামা সুজন সেখানকার যে জেলা শহর সেখানে চাকরি করতেন। তো তিনি বেশ ব্যস্ত থাকতেন সারা সপ্তাহ জুড়ে। ছুটির দিনটাতে তিনি রায়হানদের বাসায় বেড়াতে আসতেন। আর তিনি তখনও সিঙ্গেল, বিয়ে শাদী করেন নাই, ছুটির দিনটা তার কিছু করার নাই। আর তাদের ওই জেলা শহর থেকে রায়হানদের বাসায় ট্রেনে করে আসতে 2.5 ঘন্টার মতো সময় লাগতো। তো তিনি সেখানকার লোকাল ট্রেনে ট্রাভেল করতেন এবং সেই ট্রেনে করে চলে আসতেন রায়হানদের বাসায় এবং সারাদিন কাটাতেন। কাটিয়ে রাতের বেলা একটা ট্রেন ছিল, রাত বলতে সেই সন্ধ্যার দিকে, তো সেই ট্রেনে চড়ে তিনি আবার ফেরত চলে আসতেন। তো এটা ছিল রায়হানের মামার সুজনের একটা স্ক্যাজুয়াল। প্রতি মাসে এই মানে মাসে 4 বার তাদের বাসায় তিনি আসতেন। রায়হান তখন খুব ছোট, মামাকে দেখতেন, মামাকে খুব পছন্দ করতেন। মামা তার জন্য চকলেট, ফলমূল নিয়ে আসতো আসার সময়। তো যাই হোক, মামার সাথে খুব মধুর স্মৃতি তার। তো একবারকার একটা ঘটনা তার মামার সাথে ঘটে। সে ছোটবেলায় দেখে যে মামা 1 সপ্তাহ আসার পরে তিনি তিনি মানে ছোটখাটো তার কানে খবর আসতে থাকে যে মামা অসুস্থ, মামাকে জিনে ধরছে। এটা তিনি শোনেন এবং তার কাছে এটা খুব কিউরিয়াস ব্যাপার মনে হয় ছোটবেলায়, যে মামাকে জিনে ধরছে, এটা কেমন কথা, মামা কেমন। তো তাকে ভয় দেখাতো আবার তাদের বাসায়। তার ফুপু ছিল, সে ভয় দেখাতো যে তোর মামা এসে কিন্তু তোর এরকম ঘাড় ধরবে, তোর মামার জিনে ধরছে। তো রায়হান খুব ভয় পেত তখন, চিন্তা করলে মামার সেই সুন্দর হাস্যজ্জ্বল মুখটাও মনে পড়তো, আর তার মন খারাপ হয়ে যেত তখন। যাই হোক, পরবর্তীতে ঘটনাটা রায়হান পুরো শোনে, তো সেটাই সে শেয়ার করেছে। যেটা হয়েছিল, রায়হানের মামা ওই দিন তাদের বাসায় আসে, মানে যথারীতি তিনি একেবারে সকালে রওনা দেন। সকালের যে প্রথম দিকে যে ট্রেন, সেটাতে করে চলে আসেন তাদের বাসায় এবং দুপুরের মধ্যে তাদের বাসায় পৌঁছান। সেখানে এসে তিনি সময় কাটান, খাওয়া দাওয়া করেন, দুপুরের নামাজ কালাম পড়েন, খুব পড়ে তাদের বাসায় গল্প গুজব, মানে খুব ভালোই সময় কাটতো তার মামার আসলে আর কি। এরকম হয়ে সন্ধ্যার পরে তিনি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যান। তো ওই দিন তিনি বিদায় নিয়ে বের হয়েছেন, এগুলো কিন্তু রায়হান পরে শুনেছে তার পরিবারের মানুষের কাছে। তো ওই দিন তিনি বের হয়েছেন বাসা থেকে, কথাবার্তা বলে তার মার কাছ থেকে বিদায় নিয়ে, এবং ওখানে তিনি ওই লোকাল ওখানকার যে ছিল, রিক্সা ছিল, সেটা করে চলে যেতেন ট্রেন স্টেশনে। তো সেখানে চলে গেছেন, গিয়ে দেখতেছেন যে ট্রেন ছাড়ি ছাড়ি করছে, মানে একেবারে ছেড়ে যাবে, লোকাল ট্রেন ওখান থেকে যায়। তো তিনি উঠে বসলেন সেটাতে, ট্রেন চলা শুরু করলো। তো ট্রেন চলছে, রায়হানের মামা যথারীতি যেটা করেন, যদি ভিড় থাকে তাহলে দাঁড়িয়ে থাকেন, এক সময় অনেক সব বসার জায়গা পাওয়া যায়। তো বসে তিনি তার মতো, ওখানে একটা নিউজ পেপার ছিল, সেটা তিনি পড়ছিলেন নিয়ে। হালকা, ট্রেনের ভেতরে আলো বেশি মানে স্ট্রং না, যেহেতু লোকাল ট্রেন আর মানুষজন আছে, যতটুকু পারছেন তিনি পড়ছেন, কনসেন্ট্রেট করার চেষ্টা করতেছেন। তো এই সময় তার একটু পেটে চাপ পড়ে, মানে প্রকৃতির ডাকের চাপ। তো এটাতে পড়াতে তিনি একটু আনইজি ফিল করা শুরু করেন। তো তিনি হেঁটে হেঁটে যান, ওই লোকাল ট্রেনেও একটা বাথরুম আছে, সেই বাথরুম তিনি দেখেন। তো বাথরুমটা দেখে তার আসলে রুচি হয় না, খুব খারাপ অবস্থা ওইটার। তো তিনি চিন্তা করেন যে একটু কষ্ট করে আমি চেপে যেতে থাকি আর কি। তো ট্রেন চলছে, ট্রেন চলছে। তো একটা জায়গায় এসে ট্রেনটা মানে থেমে যায় আস্তে আস্তে, মানে দেখা যায় করে ট্রেন থেমে গেছে। তো ট্রেন থেমে যাওয়ার পরে শীতের সময় কিন্তু বেশ ঠান্ডা, এর জন্য তার কষ্টটা একটু কম হচ্ছে। তো মানে ট্রেনের ভেতরে বেশ উষ্ণ, কিন্তু ওই দরজা দিয়ে বা জানালা দিয়ে যে জায়গাটা একটু কেউ ফাঁকা করে রাখছে, মানে হু হু করে বাতাস আসতেছে। আর ট্রেন থামছে, তো কেমন যেন লাগতেছে। তো রায়হানের মামা সুজন, ওনার নাম, উনি বের হয়েছেন। বের হয়ে তিনি উকি দিচ্ছেন ওই গেটের কাছে আর কি, ট্রেন থেকে নামেন নাই, ওই গেটের কাছে এসে উকি দিচ্ছেন, যেখান থেকে বের হয়ে আর কি নামে মানুষ একটা সিঁড়ি দিয়ে, যে বগির মাঝখানে। জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার। তো ওইখানে কয়েকজন বলতেছে নিচে দাঁড়ায় গেছে, দেখে যে কয়েকজন নেমে আসছে, সে বলতেছে যে ওই সমস্যা হয়েছে এখানে।
ইঞ্জিনে একটু টাইম লাগবে, দেখতেছে ট্রেনের লোক। তো তিনি ওই সময় বেশ আনইজি ফিল করা শুরু করেন। একে তো তার একটা পেটের মধ্যে একটু গন্ডগোল হচ্ছে, তারপর আবার শুনছেন যে মানে ঠিক নাই, ওটা দেখতেছে লোকজন। তো তিনি ওখান থেকে নামেন, দুই পা দিয়ে নেমে যান ওখানে। নেমে দেখেন আরো কিছু মানুষ ওখানে দাঁড়াইছে, তারা ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ই করতেছে। মানে তিনি শব্দ পাচ্ছেন আর কি ট্রেনের, মানে ইঞ্জিনে, এবং ওখানে শুনতেছেন যে কাজ করতেছে, এবং স্পেসিফিক উত্তর কারো কাছে পাওয়া যাচ্ছে না। তো তিনি চিন্তা করলেন, মানে তার কাছে মনে হলো যে তার পেটের মধ্যে আরো বেশি গোলযোগ শুরু হলো। তো তিনি ওখানে একজনকে বললেন যে ভাই, আমি একটু বাথরুমে যাইতেছি, এদিকে দেখালেন আর কি ঝোপের দিকে। তো একটু বললেন যে ট্রেন যাতে না ছেড়ে দেয়, আবার আমি আসতেছি, এক্ষুনি আসছি। তো এটা বললে তিনি, তার কাছে একটা পানির বোতল ছিল, সেটা নিয়ে তিনি তাড়াতাড়ি সামনে চলে যান। সামনে গিয়ে তিনি দেখেন যে ওখানে ঝোপঝাড়, তিনি দেখতেছেন যে তিনি কোথায় যেতে পারেন। এদিকে তার পেটে বেশ সমস্যা হচ্ছে। তো তিনি হাঁটতে হাঁটতে আর একটু সামনে গিয়ে দেখেন যে একটা এরকম রাস্তার মতো চলে গেছে, চিকন রাস্তা, সেটাই রেল লাইনের দিকে আসছে। তো তিনি ওই রাস্তাতে নেমে যান। রাস্তা মানে একটা আইলের মতো আর কি। তো আইল দিয়ে হেঁটে যাচ্ছেন, তো তার কাছে একটু অস্বস্তি লাগতেছে, কারণ আইলের এক পাশে হচ্ছে ক্ষেত, মানে মানে মাঠের মতো, এবং এগুলো ঠান্ডা পড়ে কুয়াশায় ছেয়ে গেছে। তো একটু অস্বস্তি ফিল করতেছেন। এরকম করতে করতে তিনি ডান দিকে দেখলেন বেশ গাছপালা, বেশ ঝোপের মতো আর কি, মানে ওখানে আবার হেঁটে ঢোকার মতো অবস্থা। তো তিনি ডান দিকে ওইটাতে ঢুকে গেলেন। ঢুকে যে তিনি একটু খেয়াল করতেছেন, দেখলেন যে একটা জায়গায় তিনি বেরোচ্ছেন, ওখানে বড় একটা গাছ আছে, বেশ বড়, এবং গাছের পাশে একটা মানে এরকম ফাঁকা জায়গা, মানে একটু ফাঁকা জায়গার মতো আর কি। তো তিনি গাছের আড়ালে চলে গেলেন, এবং তিনি খুব অস্বস্তির সহ তার নিজের কাজ সারলেন ওইখানে বসে। তো উনি যখন তার কাজ সেরে যখন উঠতেছেন ওখান থেকে, এই সময় তিনি শব্দ পেলেন ট্রেনের হুইসেল, এবং ট্রেন ইঞ্জিন চলার শব্দ, খটখট 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 খটখট। তার একদম আত্মা উড়ে গেল, কি রে ভাই, ট্রেন এখান থেকে এরকম রওনা দিয়ে দিল, মানে তিনি একদম থতমত খেয়ে গেছেন। তো তিনি তাড়াতাড়ি ওখান থেকে দৌড় দিচ্ছেন, তার কাজকর্ম শেষ, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছেন, তিনি দৌড় দিচ্ছেন। দৌড় দিয়ে বেরোইতে বেরোইতে তিনি যখন নাকি ওই আইল ধরে উঠতেছেন, তখন দেখতেছেন ট্রেন চলে যাচ্ছে, এবং ট্রেনে তিনি চিৎকার করলেন ওইখান থেকে। কিন্তু ওই ট্রেনের যে শব্দ, এবং লোকাল ট্রেনের যে শব্দ, এটা তো ওনার চিৎকারে কোনো আগামাথাই ওখানে পাওয়া গেল না, এবং বেশ শব্দ করে ট্রেন চলে গেল সামনে। ইন দ্য মিন টাইম তিনি চলে আসছেন একেবারে কাছে, লাস্ট বগিটা তার থেকে বেশ খানিকটা দূরে, মানে তিনি রেল লাইনের পাশে পৌঁছাইতে পৌঁছাইতে লাস্ট বগিটা একদম অনেক দূরে চলে গেছে। তিনি ওখানে দাঁড়ায় অনেকক্ষণ চিৎকার করলেন, গলা ছেড়ে চিৎকার করলেন, কিন্তু তার চিৎকার কেউই শুনলো না। তিনি হাত নাড়লেন অনেকক্ষণ, সেটাতেও কাজ হলো না। তারপর তিনি পকেট থেকে তার একটা ছোট্ট এরকম একটা পেন্সিল টর্চ, না আরো চিকন একটা টর্চ লাইট ছিল তার কাছে, জাস্ট ব্যাটারি ফিট হয় একটা এরকম, ওইটা তিনি রাখতেন আর কি নিজের কাছে প্রয়োজনের সময়। তো ওইটা দিয়ে তিনি আলো মারলেন, কোনো কাজ হলো না, ট্রেন ওই সিগন্যাল দেখলো না, তার ট্রেন চলে গেল। তো মানে সুজন সাহেবের আসলে মাথা তখন একদম মানে অন্যরকম হয়ে গেছে, তিনি মানে বুঝে পাচ্ছেন না তিনি কি করবেন, মানে তার মাথা একদম মানে এলোমেলো হয়ে গেল যে কি করবেন তিনি, তার মাথাটা কাজই করতেছে না। ভাগ্য ভালো যে তার পিঠে একটা ছোট ব্যাগ ছিল, সেটা রয়ে গেছে তার পিঠে, মানে তিনি তো হাতে কিছু নিয়ে আসতেন না, ছোট ব্যাগ ক্যারি করতেন, তো পিঠের ব্যাগটা রয়ে গেছে পিঠে, মানে ট্রেনের মধ্যে ব্যাগ ছেড়ে আসেন নাই। কি করবেন চিন্তা করতেছেন, একেবারে ট্রেন শব্দ করতে করতে অনেক দূর চলে গেছে, ট্রেনের শব্দ হালকা হয়ে গেছে এই জায়গায়, এখন আর ট্রেনের শব্দ আসতেছে না, রাতের শব্দ পাওয়া যাচ্ছে, দূর থেকে ট্রেনের শব্দ আসছে, ট্রেন অনেক দূর চলে গেছে এর মধ্যে। তিনি তাকায় দেখলেন যে তার মানে যেইখান থেকে তিনি বের হয়েছেন, যে গলিটা দিয়ে, তার অপোজিটে একটা বিশাল মানে গাছপালা ঝোপঝাড় একদম ভরা, মানে ওদিকে ঝোপঝাড়ে ঢোকার মতো অবস্থা নেই, এত নিবিড়। তিনি হাঁটা শুরু করলেন, ভয় লাগা শুরু করছে তার কাছে, কেন মানে মানে ওখানে কাকপক্ষীও নাই এরকম একটা জায়গা। তিনি হাঁটতেছেন, রেল লাইনের পাশ দিয়ে হাঁটতেছেন, আর চিন্তা করতেছেন যে কি ব্যাপার। এবং উনি কিন্তু আসছেন একদম শেষ ট্রেনে, এবং এই রাস্তায় তিনি জানেন যে আর কোনো ট্রেন এখন আর আসবে না, রাতে আর কোনো ট্রেন চলে না, ওইটাই ছিল লাস্ট লোকাল ট্রেনের লাস্ট, এবং কোনো আন্তনগর ট্রেন ওই রাস্তা দিয়ে চলে না। তো তিনি মানে বেশ ভয় পেয়ে গেলেন, মানে চলে হয়তো দিনের বেলা, রাতের বেলা কোনো ট্রেন চলে না আর কি। তো তিনি ভয় পেয়ে গেলেন যে তিনি কেমনে পৌঁছাবেন এখন, যদি তিনি রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে কোনো একটা জায়গা পান, কোনো একটা গ্রাম বা কোনো একটা কোথাও বাজার, এই সময় অলরেডি রাত হয়ে গেছে তখন। খেয়াল করে দেখলেন যে তখন প্রায় 9:30 মতো বাজে, প্রায় অনেক টাইম। এই টাইমের মধ্যে তিনি যে গ্রামের বাজার টাজার গুলো একদম ক্লোজ হয়ে যাওয়ার কথা, শীত পড়ছে, বেশ ঠান্ডা।
তো তিনি যে তার গায়ের মধ্যে যে ছিল, মাফলার ছিল, সেটাকে ভালো মতো পেঁচায় নিলেন গলার মধ্যে, মানে একদম মাথা সহ পেঁচায় ফেললেন সুন্দর করে। আর সোয়েটারটার হাতাটা এরকম গোটায় রাখছিলেন, ওটা নামায় দিলেন। নামায় দিয়ে তিনি হাঁটতেছেন, কাঁপতেছেন আর হাঁটতেছেন। চিন্তা করলেন কি করার আছে, এখন হেঁটে যাই সামনে। মানে অন্যরকম একটা পরিবেশ। ডান দিকে দেখা যাচ্ছে মাঝে মাঝে তার ওখানে মানে একদম খোলা প্রান্তর, এবং সেই প্রান্তরের ওই পাশে ক্ষেত খামারি একদম দেখা যাচ্ছে, এবং ঠান্ডা কুয়াশা উড়ে উড়ে যাচ্ছে মাটি থেকে প্রায় 1-1.5 ফিট পর্যন্ত উঁচু হয়ে গেছে কুয়াশায়। মানে চাঁদও ঢাকা পড়ে যায় মাঝে মাঝে মেঘের আড়ালে, এরকম একটা অবস্থা। আর বেশ অন্যরকম অবস্থা। আর রেল লাইনটা দেখা যাচ্ছে সোজা গিয়ে বেঁকে গেছে, দুই পাশে গাছগাছালি, এবং মাঝে মাঝেই ঠান্ডা বাতাসের একটা ঝাপটা আসতেছে। এই জন্য উনি মাথা ঢাকছেন মাফলার দিয়ে। ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগতেছে কানের মধ্যে। তো তিনি চিন্তা করলেন যে এই রাস্তার মধ্যে কয়টা এরকম স্টেশন আছে। তিনি চিন্তা করতেছেন, মানে আগের কথা মনে করতেছেন আসার সময়। তো তিনি চিন্তা করলেন যেরকম কয়েকটা স্টেশন তিনি পাইছেন, এর মাঝে একটা স্টেশনে থামতো না ট্রেন। ওইটা মানে এত পুরানো হয়েছে কোনো কারণে ওইটাকে আর মানে ওইটার ট্রেন থামে না, চলে যায় আর কি, ওইটা ছেড়ে চলে যায়। কোনো সময় থাকে থামে, মানে কোনো একটা মালপত্র উঠাইতে গেলে মাল গাড়ির মতো থামে, আবার কোনো সময় থামে না, এরকম একটা অবস্থা। তো তিনি চিন্তা করলেন যে এখন আপাতত হেঁটে যাই ওই পর্যন্ত, সামনের কোন স্টেশন, রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে আর তো কোনো আমি উপায় দেখতেছি না। এইসব কথা ভাবতে ভাবতে সুজন সাহেব হেঁটে চলেন সামনে। হেঁটে যাচ্ছেন, চারিপাশে রাতের নিশুতি শব্দ, মানে নিশুতি শব্দ বলতে এই যে ঝিঝি পোকার ডাক, তারপরে বাতাসের শনশন শব্দ, যেগুলো গাছপালার পাতা নড়ে সেগুলা। আর তার এই যে পায়ে তিনি যে হেঁটে চলছেন, তিনি কিন্তু রেল লাইনের পাশ ধরে হাঁটছেন। তো পায়ের নিচে অনেক সময় নুড়ি পাথর ইত্যাদি পড়তেছে, এগুলোর খোসা ছিটকে যাচ্ছে পাথর। তো এই শব্দগুলা তার কানে আসতেছে, এছাড়া কোনো শব্দ পাচ্ছেন না। আমার মাঝে মাঝে নিজের নিঃশ্বাসের শব্দ নিজে পাচ্ছেন, কারণ জোরে জোরে শ্বাস নিচ্ছেন। মাফলার পেঁচায় রাখছেন নাকে মুখে ঠান্ডা বাতাস থেকে বাঁচার জন্য। আবার নিঃশ্বাস যখন জোরে ছাড়তেছেন মনে হচ্ছে ধোঁয়ার মতো উঠে যাচ্ছে। এই একটা অবস্থা। আর সামনে তাকায় একটু ভয়ও আছেন, কারণ সুজন সাহেব চিন্তা করতেছেন যে হঠাৎ করে যদি মানে এই সামনে কুকুর বা এই আছে আশেপাশের যেসব জিনিস, কুকুর শিয়াল, এগুলো যদি কিছু চলে আসে, যেগুলো এখানে মানে ঘোরাফেরা করে, ভবঘুরে যেগুলো আছে, আর শিয়াল তেমনি চলাফেরা করে। তিনি একটু ভয়ে ভয়ে আছেন আর চলতেছেন। তো রেল লাইন একদম সোজা দেখতেছেন যেরকম দুই পাশে গাছগাছালি বাঁকায় যাচ্ছে, মাঝে মাঝে এরকম খোলা জায়গা, বিশেষ করে ডান দিকে বেশি পাচ্ছেন, যেটা ডান দিকে খোলা জায়গা, ওখানে বিশাল প্রান্তর এবং দূরে গ্রামের তটরেখা দেখা যাচ্ছে। এই দেখতে দেখতে হেঁটে চলতেছেন সুজন সাহেব। তো এক সময় হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে গেছেন, অনেকক্ষণ হাঁটছেন, প্রায় ঘন্টাখানেক হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি দূরে দেখতেছেন একটা অবকাঠামো, এরকম মানে মনে হচ্ছে যে একটা ঘর বাড়ি, মানে এই জায়গায়, মানে ঠিক রেল লাইনের পাশে। তো তিনি বুঝলেন এইটাই সম্ভবত সেই স্টেশন, যে স্টেশনটা সাধারণত থামে না, আর ট্রেন থামে না। অনেক সময় মালটাল যখন তুলে তখন অনেক সময় থামে, দেখা যাচ্ছে যে সেটা দিনের বেলা, মানে সন্ধ্যার পর তো প্রশ্নই আসে না, থামে না ওইখানে, কারণ ওইটা কাইন্ড অফ লাইক অ্যাবান্ডন, অনেক পুরানো একটা স্টেশন। তিনি দেখতেছেন, তো চিন্তা করলেন যে এই স্টেশন দেখেও লাভ কি, এখানে তো আমি এমন না, আবার ঠান্ডায় কিন্তু সে মানে একদম জমে গেছে, ভাবতেছে যে একটা কাজ করতে পারি, স্টেশনে এখানে বসতে পারি, এটাতে হয়তো আমার একটু মানে রেস্ট হবে। তো তিনি যখন নাকি ওই অবকাঠামোর কাছাকাছি আসছেন, তিনি মোটামুটি নিশ্চিত যে এটা ওই স্টেশন যেটাতে ট্রেন নর্মালি থামে না, ওই অনেক সময় মালটাল তুলতে আর কি দিনের বেলা থামে আর কি। তো তাকায় দেখতেছেন দূর থেকে মনে হচ্ছে যে কেউ একজন হাঁটতেছে ওইখানে আলো নিয়ে। তো তিনি একটু মানে আশার আলো পাইলেন, যে আলো যেহেতু, মনে হইতেছে যে ওই যে হারিকেন নিয়ে কেউ, মানে হারিকেন বা লণ্ঠন টাইপের এরকম নিয়ে কেউ হেঁটে যাচ্ছে সামনে। তিনি আরো বুঝতে পারেন, কারণ ওই আলোটা মনে হচ্ছে যে রিফ্লেক্ট করতেছে মানুষটার গায়ে, এবং তিনি দেখতেছেন সেই মানুষটারও মাথার মধ্যে মাফলার টাইপের, কিন্তু মাফলার না, তিনি বুঝলেন যে এটা মোটা গামছা টাইপের কিছু পেঁচায় রাখছে পুরো মাথায়। তো তিনি মোটামুটি বুঝলেন যে আরে যাক, কেউ একজন আছে এখানে, স্টেশনে কেউ আছে। তিনি ভাবলেন যে হয়তো এখানে হইতে পারে ওই স্টেশনের কোনো কর্মচারী বা কর্মকর্তাই। স্টেশন যে ট্রেন না থামলেও যে একদম অকার্যকর তা তো না, নিশ্চয়ই এখানে কাজকর্ম হয়। তো তিনি আরো এগিয়ে আসতেছেন। তো কিছুক্ষণ দেখলেন যে হাঁটাহাঁটি করতেছে লোকটা, তারপর তিনি যখন আরো কাছে আসছেন তখন তিনি দেখলেন লোকটা স্টেশনের ভিতরে ঢুকে, প্ল্যাটফর্মের ভিতর দিয়ে ওই ভিতরে ঢুকে গেল আর কি। তো তিনি চিন্তা করলেন যে এখান থেকে ডাক দিয়ে লাভ নাই, আরো কাছে গেলেন তিনি, এবং এখন আর আলো দেখা যাইতেছে না, এখন এই মানে বেশ ঠান্ডা বাতাসের হুড় হুড় করে বাতাস ঢুকতেছে, এর মাঝে
চাঁদের আলো এসে পড়ছে ওই জায়গায়, প্ল্যাটফর্মের কাছে এসে তিনি পৌঁছাইলেন, বেশ উঁচু প্ল্যাটফর্ম। আর তিনি চিন্তা করলেন উঠি। তো উঠতে যেও একটু কষ্ট হইলো, কারণ বেশ খানিকটা উঁচা। ওখানে তিনি উঠলেন, উঠে তিনি দাঁড়ায় একটা পিলারের পাশে দাঁড়ায় একটু নিঃশ্বাস নিতেছেন, মানে শ্বাস নেওয়ার চেষ্টা করতেছেন। এতখানি হাঁটছেন, শরীরটির একদম ক্লান্ত। তো তাকায় দেখলেন যে ওখানে বেঞ্চ রাখা, বেঞ্চের মধ্যে যেয়ে তিনি ধপ করে বসে পড়লেন। বসে পড়ে নিঃশ্বাস নিতেছেন, দুইটা হাত ডলতেছেন, কারণ হাতের মধ্যে কোনো গ্লাভস পরা নাই, হাত বরফের মতো হয়ে গেছে। আর ডাইনে বামে তাকাচ্ছেন, ডাইনে বামে তাকায় কিন্তু কারো প্রেজেন্স বুঝতেছেন না তিনি, যে এখানে যে কারো প্রেজেন্স আছে সেরকম বুঝতেছেন না। মনে হচ্ছে পুরাই অন্য একটু আগে না দেখলাম একজনরে এইরকম লণ্ঠন নিয়ে হাঁটতেছে, পরে চিন্তা বের হয়ে গেছে নাকি লোকটা আবার। তো কিছুক্ষণ বসে থেকে যখন একটু ধাতস্থ হয়েছে, তিনি হেঁটে গেলেন। হেঁটে যেয়ে ওই যে করিডোরের মতো একটা জায়গা, ওই দিক দিয়ে হেঁটে যেতে দেখছেন ওই লোকটারে। তো ওদিকে তিনি ডাইনে উকি দিলেন, ডাইনে উকি দিয়ে দেখলেন কেউ নাই। ওই জায়গায় একটু ফাঁকা জায়গা আছে, ওই পাশ থেকে চাঁদের আলো এসে একটু পড়ছে, এবং এই করিডোর ধরে সোজা গেলেই কিন্তু ওই মানে মূল বের হয়ে যাওয়ার জায়গা, ওই স্টেশন থেকে বের হয়ে যাবে মানুষ। তো তিনি ভাবলেন এটা দিয়ে হেঁটে বের হয়ে যাওয়ার লাভ কি, বের হয়ে গেলে তো ওই গ্রাম, এখান থেকে আমি কি করব। তো এই চিন্তা করতে করতে তাও চিন্তা করলেন যে যাই একটু মানে সামনে যাই, হেঁটে দেখি কি অবস্থা, কি ওই লোকটারে পাওয়া যায় নাকি, যে লোকটা মানে লণ্ঠন হাতে হাঁটতেছিল। হইতে পারে এখানে সে দায়িত্বে আছে বা এখনো মানে পাহারা টারা দেয়। তো হেঁটে একটু সামনে গেলেন সুজন সাহেব। তো হেঁটে সামনে গেছেন, সামনে যে দেখতেছেন যে ওই পাশে লণ্ঠন নিয়ে কেউ আসতেছে এই সাইডে। তো লণ্ঠন নিয়ে যখন নাকি এই স্টেশনের দিকে ঢুকতেছে আর কি, তিনি ফার্স্টে দেখলেন যে একটা এরকম মানুষ ঢুকতেছে এরকম লণ্ঠনের দিকে। তো তার থেকে যখন নাকি 5-7 ফিট কাছাকাছি চলে আসে, মানে মোটামুটি একটা ডিস্টেন্সে, লণ্ঠনটা কিন্তু হাতে ধরা, নিচের দিকে মাটির দিকে করা, মানে তার থেকে মোটামুটি যখন কাছাকাছি ডিস্টেন্সে আসছে, যখন দেখা যায়, তিনি তাকায় দেখলেন তার সামনে একটা মানুষ আসতেছে, তার হাতে একটা লণ্ঠন, কিন্তু তার শরীরের মাথার উপরে কোনো মাথা নাই, শুধু শরীরটা। হেঁটে হেঁটে আসতেছে, একটা লণ্ঠন হাতে ধরা, তার মাথা নাই, ঘাড়ের উপর থেকে আর কিছু নাই। তো সুজন সাহেব হঠাৎ করে কি রিয়াক্ট করবেন বুঝলেন না, তার বুকটা ধড়ফড় করে উঠলো, এবং তিনি কিছু না বুঝে উঠেই মানে একদম মানে বোধ শক্তি নাই অবস্থায় দৌড় দিলেন ওখান থেকে, ঝেড়ে ঘুরে দৌড় দিছেন। তো দৌড় দিয়ে তিনি আসছেন, এসে করছে কিন্তু বাম দিকে। এখন কোথায় যাবেন, ডানে বামে, ডানে একটু জায়গা আছে ওখানে, আর বামের দিকে হেঁটে দেখতেছেন যে ওখানে ওই যে ট্রেন এই স্টেশনের ওয়েটিং রুম যেটা, ওইখানে তিনি বাই দৌড়ায় ওয়েটিং রুমে ঢুকে গেলেন। ওয়েটিং রুমে ঢুকে তিনি মানে এদিক ওদিক তাকাচ্ছেন, অন্ধকার, ওয়েটিং রুমের ভেতরে কিন্তু কোনো আলো নাই, মানে এদিক ওদিক তাকাইছেন। থাকতে তিনি ফার্স্টে চিন্তা করেন আমি দরজাটা লাগাই দিই। তো তিনি দরজাটা 2 হাত দিয়ে টেনে লাগাইলেন, তো বোঝা গেল পুরোনো দরজা, ঠাস করে তিনি এরকম লাগাইলেন। লাগায় ওইটার কোনো হুড়কো পাইতেছেন না যে তিনি হুড়কো তুলে দিবেন এরকম। তো ভয়ে থরথর করে কাঁপতেছেন, কই যাবেন তিনি চিন্তা করতেছেন, মানে কঠিন অবস্থা, ভয়ে তিনি থরথর করে কাঁপতেছেন, মানে তার আসলে মানে মানে আত্মা উড়ে গেছে। তিনি চিন্তা করলেন কি দেখলাম এটা। এই সময় তার কাছে মনে হলো যে তার এই দরজাটার বাইরে কেউ এসে দাঁড়াইছে, মানে বোঝা যায় তো, মানে বাইরে আলো আছে না, আলো পড়ছে বাইরে, যে দরজার ফাঁক দিয়ে নিচে মনে হচ্ছে কেউ একজন দাঁড়াইছে তার পায়ের উপরে, এবং তার এই দরজার কিন্তু ছিটকিনি নাই। তিনি কিন্তু ছিটকিনি খুঁজতেছেন যে হুড়কো একটা তুলে দিবেন আর কি। তিনি দেখতেছেন যে ওই মানে কেউ একজন দাঁড়াইছে দরজার এই পাশে। এরপর তিনি দরজার মধ্যে একটা চাপ অনুভব করলেন, মনে হলো কেউ দরজাটাকে ঠেলা দিল। তো সুজন সাহেব এক দৌড় দিয়ে চলে গেলেন, ওখানে বাথরুম ছিল কর্নারে, ওই ওয়েটিং রুমের পাশে একটা বাথরুম। তিনি লাফ দিয়ে যে সে বাথরুমের ভিতরে ঢুকলেন, ঢুকে তিনি হাত দিয়ে মানে হাতাইতেছেন দরজার, মানে সিটকানি টিটকানি পান কিনা। ওই বাথরুমের পেছন দিকে একটা খোলা জায়গা ছিল এরকম, মানে একটা ভেন্টিলেটরের মতো আর কি, সেটার থেকে চাঁদের আলো একটু একটু ঢুকতেছে ভিতরে। তো তিনি বাথরুমের ছিটকানিটা ফেলেন, লাগাই দিলেন। লাগাই দেওয়ার পর তার কাছে মনে হলো যে ওই ঘরের মধ্যে দরজাটা খুললো, খুলে পা ঘষতে ঘষতে কেউ ঢুকলো, মানে যে ঢুকছে তার পায়ের নিচের যে স্যান্ডেল সেটা ঘষে ঘষে ঢুকতেছে আর কি, ফ্লোরে শব্দ হচ্ছে, এবং তিনি আবছা আলো দেখতেছেন নিচে, মনে হচ্ছে ঘরের নিচে আবছা আলো পাচ্ছেন, মানে অ্যাজ ইফ ওখানে কেউ বাতি নিয়ে হাঁটাহাঁটি করতেছে ওয়েটিং রুমটার ভিতরে। তো সুজন সাহেবের বুকের ভিতরে ধুপ 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 করতেছে, তার মানে হৃৎপিণ্ড মানে খুব স্পিডে চলতেছে, তিনি মানে নিজের হার্টবিট কন্ট্রোল করতে পারতেছেন না, মনে হচ্ছে তার হার্টবিট শুনে ফেলবে কেউ। এই সময় তিনি শব্দ পেলেন যে তার ঠিক দরজার সামনে এসে সেই পায়ের শব্দটা থামলো, মানে পা
ঘষে যে চলতেছিল, মানে জুতা ফ্লোরে ঘষে ঘষে, সেই ঘষার শব্দটা ঠিক তার দরজার সামনে এসে থামলো। এবং তিনি ফিল করতেছে যে ঠিক দরজার ওই পারে কেউ একটা আছে, মানে কোন একটা অস্তিত্ব আছে। তিনি কিন্তু দরজার এই পাশে, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই দরজাটা। তো তার বুকটা ধুক 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 করতেছে। সুজন সাহেব চিন্তা করতেছে কি দেখে আসছে একটু আগে, মানে তার মাথায় শুধু সেটা ঘুরতেছে যে তিনি একটা মানুষকে দেখছেন যে হাতে লণ্ঠন, কিন্তু তার মাথা নাই, সে হেঁটে আসতেছে। মানে ভয় তিনি নিজেরই করতে পারতেছেন না। তার জানা আছে যে তাদের, তিনি তো আসলে গ্রামেও বড় হয়েছেন, সেখানে যে মানুষ বলে যে স্কন্দ কাটা, এটা কিন্তু তিনি শুনছেন সবার কাছে, এই জিনিসটা তার জানা। তিনি বুঝতেছেন যে এরকম কোনো অতি প্রাকৃত জিনিস তিনি দেখছেন। তো তিনি অনেকক্ষণ দাঁড়ায় আছেন, তার হার্টবিট মানে বাড়তে বাড়তে একবার অবস্থা খারাপ, তার মনে হচ্ছে তিনি যে কোনো সময় জ্ঞান হারাবেন। এই সময় তিনি একটা অস্ফুট শব্দ পাইছেন। অস্ফুট শব্দটা কেমন যেন একটা গোয়ানির মতো। তো তিনি তাকাইলেন তাড়াতাড়ি, মানে তার পেছনে আসছে কিন্তু শব্দটা। তিনি ফুট করে পিছনে তাকাইছেন। তাকায় তিনি দেখতেছেন যে তার যে ওই যে বাথরুমের ভেতরে যে ঘুলঘুলি আছে, মানে যেই ভেন্টিলেটর, সেটা যে চাঁদের আলো আসতেছে, সেটা এসে পড়ছে একটা মানুষের শরীরে। মানুষটার সেই যে একটা জামার মতো পরা, আর এরকম মানে বোঝা যাচ্ছে যে লুঙ্গির মতো পরা, কিন্তু তার মাথার জায়গাটা পুরো মানে ফাঁকা, মানে মাথা নাই, ওখানে দাঁড়ায় আছে মনে হচ্ছে শরীরটা। তো সুধন সাহেব আসলে ভয়ের চোটে নাকি তার রিফ্লেক্স ঠিক নাই, তিনি দরজাটা ধাম করে খুলে ফেলছেন সামনের ভয়, কারণ তিনি আর কিছু চিন্তা করতে পারেন না, দরজাটা খুলে ফেলছেন। তিনি সামনে তাকায় দেখলেন রুমটা ফাঁকা। তিনি ঝেড়ে দৌড় দিলেন এখান থেকে, রুম দিয়ে দৌড়ায় বেরোয়, মানে মূল দরজা দেখলেন ফাঁকা খোলা, ওই যে ওয়েটিং রুমের দরজা ফাঁকা ছিল, ওইটাতেও দৌড় দিলেন তিনি। বের হয়ে তিনি আর রেল লাইনে নামেন নাই, তিনি দৌড় দিয়ে যে ওই যে ডান দিকে করিডোর আছে, যেদিক থেকে ওই ফিগারটাকে আসতে চেয়েছেন, ওদিক দিয়ে দৌড় দিয়ে বেরিয়েছেন তিনি। বের হয়ে তিনি দৌড় দিয়ে, কারণ তার মাথার মধ্যে অবচেতন মনে কাজ করছে তিনি গ্রামে ঢুকে চিৎকার চেঁচামেচি করতে পারেন, ওইখানে গ্রামে তো মানুষজন আছে। তো তিনি দৌড় দিয়ে নামছেন, নেমে স্টেশনের আশেপাশে কোনো ঘর বাড়ি দেখতেছেন না, দৌড়াচ্ছেন তিনি, দৌড়াইতেছেন একদম রীতিমতো দৌড়াচ্ছেন রাস্তা দিয়ে। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি কোন রাস্তা দিয়ে যে এসে পড়ছেন তার এটা কোনো খেয়াল নাই। মানে ওইখানে ডান দিকে বা দিকে দুই জায়গায় যাওয়ারও কিন্তু রাস্তা ছিল, আর একটা রাস্তা সোজা চলে গেছে। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি একটা রাস্তা পেলেন, সেখানে ঢুকে গেছেন, এবং সেই রাস্তা দিয়ে ঢুকে তিনি বুঝতে পারতেছেন দুই পাশে হচ্ছে বাগান, মানে গাছপালার বাগান, মানে বেশ অনেক রকম গাছপালা ওইখানে। তিনি রাতের বেলা ঠিক মতো মানে করতে পারতেছেন না, ঠাউর করতে পারতেছেন না কি গাছ কি, ডালপালা অনেক আছে, এরকম এরকম ইসের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। তো একটা জায়গায় এসে তিনি একটা হোঁচট খাইলেন, তার পায়ের সাথে কি বেঁধে গেল এবং তিনি পড়ে গেলেন, ধাপ করে পড়লেন সামনে। তো পড়ে দুই হাতে যে মাটিতে তিনি হাত রাখছেন, অটো রিফ্লেক্স, এইটাতে তার হাত ছড়ে গেছে অনেক। এই সময় তিনি ফিল করলেন যে তার কাঁধে কেউ থাবা দিয়ে ধরছে, ভারী কোনো হাত, এবং তাকে ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন তাকে মাটিতে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে, এবং তার যে সোয়েটার এবং শার্টের ভেতর দিয়ে হাত টেনে তাকে ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে। তিনি পুরো প্রচন্ড টান পাইতেছেন, এবং মনে হচ্ছে প্রচন্ড শক্তি দিয়ে টেনে নিতেছে তাকে কেউ। আর ফিরে তাকায় দেখতে পারতেছেন না থেকে, উনি এদিক ওদিক তাকাইতেছেন, কিন্তু দেখতেছেন যে আশেপাশে কোথা দিয়ে ছেঁচড়া যাচ্ছে, গাছের পাতা টাতা তার আশেপাশে, তার পুরা মানে অন্যরকম লাগতেছে। তো এক জায়গায় যে মনে হলো তাকে ফেলে দিল, এরকম থাম করে ফেললো এক জায়গায়, তিনি যে পড়ছেন, পড়ে তিনি তাকায় দেখতেছেন যে একটা বাসা, একটা বড় বাড়ি, মানে চেয়ার করলেন চাঁদের আলোতে, যেটা মোস্ট প্রবাবলি একটা জমিদার বাড়ি হবে, কারণ যেরকম বাড়িটার আকার আকৃতি বেশ পুরনো, এবং ওই চাঁদের আলো পড়ে বোঝা যাচ্ছে যে অনেক কারুকার্য করা ছিল, দেয়াল টেয়ালে বড় বড় পিলার আছে। তো তিনি বুঝলেন যে এটা কোনো জমিদার বাড়ি হবে, এবং মনে হলো ওই ছায়ার মধ্যে, মানে জমিদার বাড়িতে দরজার ওদিকটা দরজাটা খোলা মনে হলো, এবং দরজার ছায়ার মধ্যে কেউ দাঁড়ায় আছে। তিনি দুইটা কণ্ঠস্বর শুনলেন, বলতে নিয়ে আসছিস, একজন ওখান থেকে বলছে যে হ্যাঁ নিয়ে আসছে, যা কুকুররে খাওয়াই দে। তো তার আত্মা আরো উড়ে গেল, মানে তিনি ওই সময় আর মানে রাখতে পারেন না যে তার বলছে কুকুররে খাওয়াই দে। তো তুমি শোনার পরে আর তার মাথার মধ্যে কোনো নাই, মানে সেন্স নাই। তিনি ওই অবস্থা লাফ দিয়ে স্প্রিং এর মতো উঠে দৌড় দিলেন, এবং ধোয়া পড়তেছেন, মানে ওনার মাথার মধ্যে আর কিছু নেই, মনে মনে ধোয়া পড়তেছেন যে কি বললাম আর কি শুনলাম। ধোয়া পড়তে পড়তে তিনি দৌড়াইতেছেন।
তো কোন দিকে যে দৌড়ায় যাচ্ছেন এটাও তার খেয়াল নাই, কিন্তু তিনি দৌড় দিচ্ছেন জাস্ট, এবং তিনি যেইখান জায়গাটা ফাঁকা পাইছেন ওখান থেকে দৌড়াইতেছেন আর দোয়া পড়তেছেন। কিছুক্ষণ পর তিনি কুকুরের আওয়াজ শুনছেন যে তার পিছনে মনে হচ্ছে কুকুর দৌড়ায় আসতেছে, এবং মনে হচ্ছে কুকুরগুলা হিংস্র কুকুর যেভাবে ডাকে সেরকম বেশ ভয়ঙ্কর, মানে একদম মানে মনে হচ্ছে যে আপেলেই তাকে একদম মানে ঝাঁপায় ধরবে এরকম। তো তিনি দৌড়াইতে 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 রাস্তা মনে বুঝলেন যে একটা রাস্তায় উঠছেন, এবং এই যে মানে যেই রাস্তা দিয়ে যাচ্ছেন এখানে দুই পাশে, এক পাশে গাছগাছালি, এক পাশে ক্ষেত, ফাঁকা জায়গা। তো অনেক দূর আসার পর তিনি খেয়াল করলেন যে একটা বাসা, মানে ওইটা মানে টিনের বাসা, গ্রামে যেরকম হয় সেরকম একটা টিনের বাসা, এবং সেটা ঢোকার রাস্তা আছে পাশে, এবং সেই রাস্তাটা মনে হচ্ছে বেড়া দিয়ে বানানো। তো সুজন সাহেব এত জোরে যে বেড়ার উপরে পড়লেন, মানে দুই হাত এক করে ভয়ে, এবং কুকুরের ডাক শুনতেছেন যে, মানে এত জোরে পড়লেন মনে হয় বেড়া ভেঙে চলে নিয়ে তিনি ওই পাশে যে দরজা ভেঙে ওই পাশে চলে গেলেন, বেড়ার দরজা। তো ঘরের মধ্যে থেকে মনে হলো মানুষজন লাফ দিয়ে উঠছে, কে কে চিৎকার চেঁচামেচি শুনলেন। তো মানুষের এই উত্তেজিত কণ্ঠ শুনে সুজন সাহেবের মনে হলো ধরে প্রাণ ফিরে আসছে। তিনি মনে হলো যে এত মধুর তার কাছে কোনদিন কোনো শব্দ লাগে নাই, মানুষের কণ্ঠস্বর, যদিও সেগুলো মানে বেশ অ্যাগ্রেসিভ টাইপের, এই কে এখানে, কি ব্যাপার, এই সেই। তার কাছে এইটা শুনেই মনে হইতেছে যে তিনি ধরে প্রাণ ফিরে পাচ্ছেন। তিনি শুধু ওখান থেকে বলতে পারেন আমারে বাঁচান, আমারে বাঁচান বলে চিৎকার করছে। তো ভিতর থেকে দেখলো মানুষজন হুড়মুড় করে কয়েকজন মানুষ মনে বেরোইছে। তিনি অস্পষ্ট ধোঁয়াটে চোখে দেখতেছেন, কারণ তার চোখ একবারে ঝাপসা হয়ে আসছে, তিনি মনে হয় জ্ঞান হারাইতেছেন। তো যাই হোক, তিনি জ্ঞান হারানোর আগ পর্যন্ত তিনি দেখছেন যে কয়েকজন মানুষ, পুরুষ মানুষ বেরিয়েছে হাতে লাঠি, সড়কি ইত্যাদি নিয়ে। তো তিনি একটু ভয় পাইতেছিলেন যে তাকে না মেরে ফেলে বা তাকে না, কিন্তু তিনি আসলে আর সে থাকতে পারেনি, তিনি জ্ঞান হারায় ফেলছেন। তো সুজন সাহেবের যখন জ্ঞান ফিরছে, দেখছে যে তাকে ওই মানুষজন মানে ঘিরে রাখছে, এবং তাকে জলপট্টি দেওয়া হইতেছে। তারপর তিনি মানে ফিল করার চেষ্টা করলেন, তার দুই হাতের মধ্যে তারা ওই ঠান্ডা কিছু লাগাই দিছে আর কি, তার হাত ছড়ে গেছিল, এবং তাকে জলপট্টি দিয়ে মানে মাথার মধ্যে জলপট্টি দিতেছে। এর মধ্যে একজন বয়স্ক লোক এসে বললেন যে বাবা আপনি কে? তো সুজন তখন বিড়বিড় করে বললেন যে আমি এইখানে পথিক, যাচ্ছিলাম, আমি সমস্যায় পড়ছি, আমাকে এখন আর কিছু জিজ্ঞেস করেন, আমাকে একটু ঘুমাইতে দেন। তো লোকটা বললেন আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বিশ্রাম নেন, কিছু বললো না। তো সুজন সাহেব মানে ঘুমায় পড়ে আর কি আসলে, এবং অনেক দুঃস্বপ্ন দেখতে থাকে। তো কখন তার ঘুম আসছে বা ঘুম ভাঙছে জানে না। তো এরপরে যখন তার ঘুম ভাঙছে তখন দিনের বেলা, আলো ফুটে গেছে। তো তখন সুজন সাহেবের গায়ে জ্বর, তিনি ফিল করতেছেন তিনি অসুস্থ। তো এই সময় তারা জিজ্ঞেস করলেন যে ওখানে দেখলেন যে হ্যাঁ, ওখানে কয়েকজন মহিলা মানুষ চলাফেরা করতেছে। এর মধ্যে বয়স্ক লোকটা আসলো, এসে তাকে আবার জিজ্ঞেস করলো যে বাবা আপনার ঘুম ভাঙছে, কি খাবেন বলেন, কিছু খাবার দিই। তো সুজন সাহেব বললেন যে পানি খাবো। তো তাকে পানি দিল, আরো খাবার টাবার দিল, কিছু জাউ ভাত টাত দিল। দেওয়ার পরে তাকে বলতেছে কি ব্যাপার, আপনি মানে কি কোত্থেকে আসছেন, কি ব্যাপার এরকম? তো আমাদের বাড়িতে যেভাবে ভেঙে চুরে ঢুকছেন আপনি, আমরা তো বলছে ডাকাত পড়ছে। তো তখন সুজন সাহেব বললো যে ভাই আমি এরকম রাত্রেবেলা যাচ্ছিলাম, এরকম এরকম ট্রেন এরকম হারায়, এরকম এরকম এরকম। তো তখন ওই মুরব্বী যিনি ছিলেন তিনি বললেন যে আরে এটা আপনি তো ওই ভূতের স্টেশনে ঢুকছেন, ওই স্টেশন তো এখন আর চলে না, তো বন্ধ হয়ে গেছে। আর ওইখানে ওই যে জমিদার বাড়ি যেটা আছে এটা অনেক পুরানো, এখানে অনেক উল্টা পাল্টা হইতো। তো ওখানে তো পুরো সুজন সাহেব সবই বললেন যে কি দেখছেন। বলে আপনার ওখানে জিন ভূত দেখা দিছিল, ওখানকার জিন ভূত যারা আছে অনেকে অনেকে দেখে, রাতের বেলা ওদিক থেকেও যায় না। আমাদের বাড়ির থেকে বেশ কাছেই জমিদার বাড়ি, কিন্তু রাত্রের বেলা কেউ জানে না। মানুষ ওখানে গেলে নাচের শব্দ শুনে, তারপর ওই জমিদারের হাসির শব্দ শুনে। এখানে মানুষ ছিল যে দেখে যে দুইটা পা হেঁটে যাচ্ছে জমিদার বাড়ির, কিন্তু দুইটা লম্বা লম্বা পা, দুইটা শরীর নাই, দুইটা পা যায় শুধু, এরকমও দেখছে মানুষ। তো মানুষ যায় না। আমার বাসার কাছাকাছি পড়ছে, এখানে কি করবো, তা যাক আল্লাহ আপনাকে বাঁচাই দিছে, আমার বাসা কাছে ছিল, এখানে আপনি আসতে পারছেন আর কি। তো এই আর কি। তো তারপর সুজন সাহেব ওখানে ছিল, ওই দিন ওখানে আর নড়ে না তিনি। যে পরদিন তিনি কোনো মতে বলে যে আমি যাব, আমার তো বাড়িতেও খবর দেওয়া লাগবে, নিশ্চয়ই সবাই চিন্তা করতেছে। তো সেই গ্রামের মানুষজন তাকে নিয়ে যায়, নিয়ে যেয়ে তাকে পরবর্তী যে স্টেশন যেখানে আছে সেখানে নিয়ে সেই ট্রেনে তুলে দেয়। সুজন সাহেব সেখান থেকে চলে যায় তার নিজের শহরে আর কি, যে চাকরিতে গিয়ে দেখে যে হ্যাঁ তার আসলেই তার ওখানে যে তিনি যে
যেখানে থাকতেন তার সাথে রুমমেট নিয়ে, তারা তো খুব টেন্স, কি ব্যাপার, কোথায় তার চাকরিতেও তার খোঁজ চলতেছে কোথায়। তো তারপর সে বলে যে কি ঘটছিল সেখানে। তো শোনার পর তো সবাই খুবই অবাক। তার বোনের বাড়িতে যোগাযোগ করা হয়, তারা জানায় বোনের বাড়িতে যে সে এরকম আসছে। তখনকার আসলে কমিউনিকেশনটা এত ছিল না, মসৃণ ছিল না এখনকার মতো। এখন তো মোবাইল ফোন তো লাস্টে টেক্সট দেয়। তো এটা যদিও 90s-এর মানে প্রায় মিড 90s-এর পরের ঘটনা, তারপরও তখনও কিন্তু বেশ কঠিন ছিল যোগাযোগটা। তো যাই হোক, সুজন সাহেবের বোনের বাসায় খবর পাঠানো হয়, মানে রায়হানদের বাসায়, এবং তারা পরবর্তীতে এসে তার মামাকে নিয়ে যায় এখান থেকে, এবং তিনি কিছুদিন বেড়ান বোনের বাসায়। তো ওই সময় রায়হান্না ভয় পেত, ছোট ছিল, ভয় পেত মামাকে নিয়ে, যে মামা ওইরকম করে আবার ধরবে নাকি, যেহেতু তার ফুপু বলছে যে তোর মামাকে জিনে ধরছে, তোর মামা তোদেরকে আক্রমণ করবে। তো যেটা এই কেন বলছিল, এটা একটা ব্যাপার, জিনে ধরছে যে কথাটা, যে সুজন সাহেব নাকি রাতের বেলা ফিল করতেন যে তার মানে আশপাশ দিয়ে কেউ ঘোরে, আশপাশ দিয়ে কেউ ঘোরে এবং তাকে মানে কিছু বলতে চায় এরকম। দেখা যেত ঘুম থেকে চোখ থেকে ভেঙে গেলে দেখতো যে এরকম কেউ একজন দাঁড়ায় আছে অন্ধকারের মধ্যে, এবং সে মানে এগিয়ে আসার চেষ্টা করে তার দিকে। তো সুজন সাহেব এই ভয়ে তার বোনকে এই কথাটা বলে, মানে রায়হানের আম্মুকে। তো রায়হানের আম্মু সেখানকার একজন আলেমের সাথে কথা বলেন তার ভাইয়ের এই ব্যাপার নিয়ে। তো আলেম যিনি ছিলেন তিনি বলেন যে আসলে আপনার ভাইকে রুকাইয়া করে দেখতে হবে যে তার উপরে কোনো এরকম আসর আছে নাকি, বা তার উপর নজর ফেলে রাখছে নাকি। তো এইভাবেই তিনি একদিন এরকম একটা স্কেজুল করেন যে অমুক দিন বসবো। তো রায়হানের মামাকে নিয়ে, মানে সুজন সাহেবকে নিয়ে আলেম সাহেব বসেন একদিন এরকম আসরের পরে, এবং বাসার দু একজন ছিল। রায়হান ওখানে ছিল না, তখন সে ছোট, সে আর ওদিকে তাকে তো আর আনা হয়নি। তিনি শুনছেন পরে যে আহ, তার মামার উপরে নাকি একটা আসর পড়ছিল বা নজর পড়ছিল, যেটা হচ্ছে যে সে যখন ওই জমিদার বাড়িতে ঢুকে, এবং তখন নাকি ওখানে খারাপ জিন ছিল। যে খারাপ জিন হচ্ছে একটা হচ্ছে যেটা নাকি তাকে ক্ষতি করতে চাইছে, আর সেখানে নাকি আর একটা মেয়ে জিন ছিল, সে তাকে বাঁচানোর চেষ্টা করছে। তো সেই মেয়ে জিনের নাকি একটা নজর পড়ছিল সেই সুজন সাহেবের উপরে। তো সেইটাই নাকি তাকে এসে আহ, মানে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করতো তার ঘুমের সময়। তো সেই আলেম যিনি ছিলেন তিনি সেই রোকাইয়া করে সেই আসরটা সরায় দেন, মানে তার উপর আর এটা প্রভাব পড়তে দেন না, তাকে সরায় দেন, যাতে সুজন সাহেবকে আর বিরক্ত না করে। কারণ সুজন সাহেব ওই পথ দিয়ে তো আবার যাওয়া আসা করবেন, এবং সুজন সাহেব এটা তো হয়ই, সে যেহেতু ওইখান থেকে চলাফেরা করে বোনের বাসা আসে যায়, তো এটা তো হবেই। তো যাতে তার এই সমস্যা না হয়, তখন তাই তাকে রুকাইয়া করে ওই আসরটা তার উপর থেকে কাটায় দেয়। আর সুজন সাহেবকে বলেন যে আপনি কখনো ট্রেনে চলাফেরা করলে রাত যদি হয়, কখনো ট্রেন থেকে নামবেন না, মানুষের সাথেই থাকবেন, ওখান থেকে বেরোবেন না। ওই রেল লাইনের আশেপাশে হাঁটা চলা করাটাও ভালো না। হ্যাঁ, ওখানে অনেক উল্টাপাল্টা জিনিস চলাফেরা করে, এত বড় ধুধু প্রান্তর জায়গা। এবং জানেন তো, আর পুরানো স্টেশনে নামবেন না, ওগুলো অনেক পুরানো, অনেক স্মৃতি বিজড়িত জায়গা, ওইসব জায়গায় নামবেন না। ওইসব জায়গায় ওইসব জিনিস চলাফেরা করে, হ্যাঁ, মানুষজন মানুষকে ভয় দেখায়। তো তখন ওই সুজন সাহেব বলছিল যে উনি কি কি দেখছে, তখন ওই হুজুর বলছিল যে এগুলো ভয় দেখায় মানুষকে। ওই ধরেন কোন একটা পুরানো কোন একটা ওখানে স্মৃতি আছে, কোন উল্টাপাল্টা কিছু ঘটছিল, সেই জিনিসটাকে ইমিটেট করে ওই জিনটা দেখায় মানুষকে, দেখায় যাতে মানুষ ভয় পায়, মানুষ যাতে ওই জায়গাটা এড়ায় চলে, এবং সেটা তার জায়গা হয়ে যায়। তখন সে তখন ওইখানে রাজত্ব করে, ঘুরে ফিরে নিজের মতো থাকে, আর ওই ভয় দেখায় সে আনন্দও পায় মানুষকে। আর ওই যে পুরোনো বাড়ি, অ্যাবান্ডন বাড়ি, ওইসব জায়গায় তো ওরা থাকেই, এবং অনেক রকমের অনাচার হয়েছে, অত্যাচার হয়েছে, এবং তারা ওই যে যারা ওই ধরনের জমিদার যারা ছিল বেশি বিলাসী, তারা ওখানে কালো জাদুর চর্চা করত। তো কালো জাদুর চর্চার ফলে তারা অনেক রকম অপকর্ম করছে। তো অপকর্ম করার ফলে সেখানে এই ধরনের আজে বাজে এন্টিটিস গুলো ওখানে জড়ো হয় থাকে, তারা মানুষকে ভয় দেখালে আসতে দেয় না, এইগুলো তো ঘটেই। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সুজন সাহেবের কাছ থেকে ওইটা দূর করে দেয়, আর সুজন সাহেব পরবর্তীতে আর এই সমস্যায় পড়েন নাই আর কি। তো এই ছিল রায়হানের পাঠানো ঘটনা। রায়হান রশিদ তিনি শেয়ার করেছেন। আমরা চলে যাব এখন